একটি মানসিক রোগীদের আশ্রয় কেন্দ্র। খাবারের সময় হওয়ায় সকলে এখানে একত্রিত হয়েছে। রোগীরা বেশ আগ্রহ নিয়ে খাবার খাচ্ছিল, কিন্তু তাদের মধ্যে একজন রোগী হঠাৎ একটি নির্দিষ্ট দিকে আঙুল তুলে বলে ওঠে সে এখনো মারা যায়নি। স্বাভাবিকভাবে মানসিক রোগীদের কথা কেউ বিশ্বাস করে না, কিন্তু বারবার একই কথা বলার কারণে একজন নার্স বিষয়টি যাচাই করতে সেখানে যায়, কিন্তু সেখানে কাউকে খুঁজে পায় না। ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটে। আশ্রয় কেন্দ্রের রোগীরা হঠাৎ করে নিজে থেকেই বাতাসে ভাসতে শুরু করে। ভয়ে অনেকে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে প্রথম সেই রোগীটি ভয়ে এক কোনায় গুটিসুটি হয়ে থাকে। তখন একজন ডাক্তার এসে তাকে সান্ত্বনা দিয়ে তার সাথে যেতে বলে, কিন্তু মেয়েটি বারবার বলছিল সে চলে এসেছে। ডাক্তার জিজ্ঞাসা করে কোথায়? রোগীটি কাঁপতে কাঁপতে বলতে থাকে তোমার পেছনে। ডাক্তার ভয়ে ভয়ে পেছনে তাকায়, কিন্তু সেখানে কেউ ছিল না। তখনই রোগীটি ভয়ে সেখান থেকে পালাতে থাকে। ডাক্তারও তার পেছনে যায়, কিন্তু দরজার সামনে এসে রোগীটি হঠাৎ থেমে যায়। মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে সেখানে আটকে রেখেছে। ভয়ে সে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। ডাক্তার এগিয়ে গিয়ে তাকে সান্ত্বনা দিতে চায়। হঠাৎ করে একটি ভারী লাইট তার ওপরে এসে পড়ে, আর সে সেখানেই মারা যায়। এরপর আমরা তারা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিছুদিন আগে স্নাতক পাশ করে নিজের গ্রামের বাড়িতে ফিরে এসেছে। সেখানে সে শুধু তার মায়ের সঙ্গেই থাকে। একদিন তারা তার গ্রুপ চ্যাটে দেখতে পায় বন্ধুরা তাকে গ্র্যাজুয়েশন উদযাপনের জন্য বেড়াতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে। তারা তার মায়ের কাছে বন্ধুদের সঙ্গে বিদেয়ী ভ্রমণে যাওয়ার অনুমতি চায়, কিন্তু তার মা এতে রাজি হন না। কেননা মাত্র এক সপ্তাহ পর তারা কাজের জন্য অন্য শহরে চলে যাবে এবং সম্ভবত 1 বছরের আগে বাড়ি ফিরতে পারবে না। মায়ের নিষেধাজ্ঞায় হতাশ হয়ে তারা তার বানানো গরম চা না খেয়েই নিজের ঘরে চলে যায়। পরদিন সকালে মা দারাকে নাস্তার জন্য ঘুম থেকে ডাকেন, কিন্তু তিনি জানতেন না যে দারার বন্ধু নোয়া ইতিমধ্যেই জানালার বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। মা ঘর থেকে বেরিয়ে যেতেই দারা দ্রুত নিজের জিনিসপত্র গুছিয়ে জানালা দিয়ে বেরিয়ে নোয়ার সঙ্গে পালিয়ে যায়। এরপর দারাও তার বন্ধুরা সমুদ্রের মাঝে ভ্রমণের জন্য বেরিয়ে পড়ে। এখানে আমরা দারার বাকি 3 বন্ধুর সঙ্গে পরিচিত হই, যাদের নাম পাণ্ডু, লাতি এবং নিকি। তারা যখন নিজেদের মধ্যে গল্প করছিল, তখন নোয়ার বাবার কর্মচারী পাক জামাল জানায় আর 7 মিনিটের মধ্যে তাদের ফিরে যেতে হবে। বন্ধুদের সামনে অস্বস্তিতে পড়ে নোয়া পাক জামালের কাছে আরও কিছু সময় চায়। এই সময় দারা ফোনে দেখে তার মা তাকে বহুবার ফোন করার চেষ্টা করেছেন। এতে তারা বিরক্ত বোধ করে, কারণ তার মনে হয় মা তাকে বন্ধুদের সঙ্গে মেলামেশা করতে অতিরিক্ত নিয়ন্ত্রণ করছে। কিন্তু কিছুক্ষণ পরে তাদের যাত্রা হঠাৎ বিপদে পড়ে। তারা যে নৌকায় ছিল সেটি আটকে যায় একটি দ্বীপে। নৌকাটি অগভীর পানিতে আটকে পড়ায় দ্বীপ ছেড়ে যেতে হলে জোয়ারের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকে না তাদের। এদিকে জোয়ার আসতে কয়েক ঘন্টা সময় লাগবে। বাধ্য হয়ে তাদের অপেক্ষা করতে হয়। এই সময় পাক জামাল জানান তিনি রেডিওর মাধ্যমে সাহায্যের জন্য যোগাযোগ করার চেষ্টা করবেন। এরই মধ্যে সবাই বুঝতে পারে দ্বীপটিতে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই, তাই সৈকতে নেমে বিভিন্ন জায়গায় সিগন্যাল খোঁজার চেষ্টা করে, কিন্তু কোনো ফল পায় না। এ সময় মনে হচ্ছিল বনের ভেতর থেকে কেউ যেন তাদেরকে লুকিয়ে দেখছে। এক পর্যায়ে তাদের নজর পড়ে একটি মাছ ধরার নৌকার দিকে। লাতি উদ্বিগ্ন হয়ে ভাবতে থাকে নৌকাগুলো হয়তো দুর্ঘটনাবশত সেখানে আটকে পড়েছে। তবে নোয়া বলে সম্ভবত জেলেরা ইচ্ছা করেই নৌকাগুলো রেখে গেছে, কারণ দ্বীপটিতে একটি ঘাট আছে। কিন্তু দারার মনে প্রশ্ন জাগে, কোনো জেলে কি তার ধরা মাছ এভাবে ফেলে রেখে যেতে পারে? তখনই দারা দেখতে পায় সেখানে পড়ে আছে ছোট মেয়ের একটি রক্তমাখা জুতো। হঠাৎ বনের ভেতর থেকে একটি ছোট শিশুর কণ্ঠ ভেসে আসে। শিশুটি তার মাকে ডাকছিল। নোয়া মনে করে শিশুটি হয়তো বিপদে পড়েছে এবং তার সাহায্যের প্রয়োজন, তাই সে তাকে খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগে সে পাণ্ডুকে বলে বাকিদের সঙ্গে থেকে পাহারা দিতে, যেন নৌকা ঠিক হয়ে গেলে তারা দ্রুত দ্বীপ ছেড়ে যেতে পারে। তারাও নোয়ার সঙ্গে শিশুটিকে খুঁজতে বেরিয়ে পড়ে। এর পরের দৃশ্যে আমরা একটি পরিবারকে দেখি, যেখানে বাবা, মা এবং মালা নামের একটি ছোট মেয়ে ছিল। খাওয়ার সময় মালা অসাবধানতাবশত একটি কাঁচের গ্লাস ঠেলে দেয়, ফলে সেটি ভেঙে যায়। মালার বাবা তাকে ভাঙা কাঁচ পরিষ্কার করতে বলেন, কিন্তু মালা বাবার কথা না শোনায় রাগের মাথায় তিনি তাকে একটি চড় মারেন। মালাকে চড় মারার পরও তার বাবা থামেন না, তিনি তাকে নিষ্ঠুরভাবে টেনে নিয়ে যেতে থাকেন। তখনই দেখা যায় সেই কাচের আঘাতে মালা পায়ে মারাত্মক আঘাত পেয়েছে। এরপর তার বাবা তাকে সম্পূর্ণ অন্ধকার ঘরের ভেতরে আটকে রাখেন। ভয় আর অসহায়ত্বে মালা সেই ঘরের মধ্যে বসে কান্না করতে থাকে।
গল্পটি আবার ফিরে আসে দারা ও নোয়ার কাছে। রাত হয়ে গেলেও তারা সেই ছোট্ট শিশুটিকে খুঁজে পায় না। দারা পরামর্শ দেয় তাদের সৈকতে ফিরে যাওয়া উচিত, হয়তো এর মধ্যেই ফিরে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তার মতে এমন ঘুটঘুটে অন্ধকারে কোনো শিশুকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। তারা যখন ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন হঠাৎ করেই আবার সেই শিশুর কণ্ঠ শোনা যায়। সে চিৎকার করে তার মাকে ডাকছিল। দারা ও নোয়া দ্রুত সেই শব্দটির পিছু নেয় এবং শিশুটির উদ্দেশ্যে বলতে থাকে তারা শুধু তাকে সাহায্য করতে চায়। শিশুটিকে খুঁজে বের করার জন্য তারা দুজন আলাদা হয়ে অনুসন্ধান শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা হঠাৎ বনের ভেতরে দেখতে পায় একটি মৃতদেহ। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে। অন্যদিকে নিকি ও বাকিরাও বনের ভেতর থেকে দারার চিৎকার শুনতে পায়। সাথে সাথে পাণ্ডু তাকে খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং নিকি ও লাতিকে নৌকার কাছে অপেক্ষা করতে বলে। এ সময় নোয়া দারার কাছে পৌঁছে তাকে শান্ত করার চেষ্টা করে এবং সেখান থেকে নিয়ে যেতে চায়। কিন্তু হাঁটার সময় নোয়া হঠাৎ করে আরেকটি মৃতদেহের সঙ্গে হোঁচট খেয়ে পড়ে যায়। এতে দুজনেই ভয় পেয়ে দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যত দূরেই তারা দৌড়ায় না কেন বারবার একই জায়গায় ফিরে আসে। এদিকে লাতি পাক জামালের রেডিও কথোপকথন শুনে ফেলে। সেখানে পাক জামাল সাহায্য চাইতে গিয়ে বলছিলেন তারা এমন এক দ্বীপে আটকা পড়েছে যেটি জিপিএসেও শনাক্ত করা যাচ্ছে না। লাতি অবাক হয়ে এর অর্থ জানতে চাইলে পাক জামাল বলেন নৌকা আটকে যাওয়ার আগে জিপিএসে এই দ্বীপের কোনো অস্তিত্বই দেখা যায়নি। এদিকে দারা ও নোয়া দেখতে পায় বনের অনেকগুলো গাছে ঝুলে আছে অসংখ্য মৃতদেহ। ঠিক তখনই তারা পাণ্ডুর চিৎকার শুনতে পায় যে তাদের খুঁজছিল। প্রথমে তারা সন্দেহ হয় কণ্ঠটি সত্যি পাণ্ডুর কিনা, কিন্তু তার কথার ভঙ্গি ও উচ্চারণ শুনে তারা নিশ্চিত হয় সেই পাণ্ডু। এরপর তারা পাণ্ডুকে সেই ঝুলন্ত মৃতদেহগুলো দেখায়। নোয়া পরিস্থিতিকে স্বাভাবিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে। তার ধারণা ছিল হয়তো কোনো হিংস্র প্রাণী এসব ঘটিয়েছে, কিন্তু তারা তার কথায় বিশ্বাস করে না। সে বলে পৃথিবীর কোনো বন্যপ্রাণী এমনভাবে মৃতদেহ গাছে ঝুলিয়ে রাখতে পারে না। এরপর তারা পাণ্ডুকে জানায় তারা এর আগে বহুবার সেখান থেকে পালানোর চেষ্টা করেছে, কিন্তু যতবারই পালিয়েছে রহস্যজনকভাবে আবার একই জায়গায় ফিরে এসেছে। এ সময় নোয়া এমন একটি কথা বলে যা দারাকে বিরক্ত করে। সে বলে মৃতদেহগুলো দেখার ফলে তারা এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে সৈকতে ফেরার রাস্তাটা ভুলে গিয়েছিল। একই ঘটনা যেন আবার না ঘটে তাই পাণ্ডু একটি গাছের ডালে চিহ্ন কেটে রাখে যেন তারা পথ চিনতে পারে। কিন্তু কিছু দূর এগোতে তারা সামনে দেখতে পায় একটি মানুষের খুলি। এটি দেখে দারার মনে হয় তারা আগে যে মৃতদেহগুলো দেখেছিল সেগুলো এই দ্বীপে প্রথম শিকার নয়। তাদের আগেও আরও অনেক মানুষ এখানে প্রাণ হারিয়েছে। তিনজন আবার পথ চলতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর রহস্যজনকভাবে দারা ও নোয়া পাণ্ডুর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তারা একে অপরের কণ্ঠস্বর শুনতে পেলেও কাউকে দেখতে পায় না। মনে হচ্ছিল যেন তারা কোনো ভিন্ন জগৎ বা ভিন্ন কোনো মাত্রায় আটকে গেছে, যেখানে শব্দ পৌঁছায় কিন্তু মানুষ দেখা যায় না। এদিকে পাণ্ডু দেখতে পায় সেই ছোট্ট শিশুকে, আর তাই সে তার পিছু নেয়। অন্যদিকে দারা ও নোয়া বুঝতে পারে যে তারা একই জায়গায় বারবার ঘুরপাক খাচ্ছে, কেননা তারা যে গাছের ডালের চিহ্ন হয়ে গেছিল সেটি আবার তাদের সামনে এসে পড়ে। এতে তারা ভীষণ আতঙ্কিত হয়ে যায়। সে আশঙ্কা করে তারা হয়তো কখনোই এই জায়গা থেকে বের হতে পারবে না। বনের ভেতর ঝুলে থাকা মৃতদেহগুলো হয়তো একইভাবে এখানে আটকা পড়ে মৃত্যুবরণ করেছিল। তবে নোয়া তাকে শান্ত করার চেষ্টা করে। সে বলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো পাণ্ডুকে খুঁজে বের করে সৈকতে ফিরে যাওয়া, আর সেই রহস্যময় ছোট্ট মেয়েটির ব্যাপার পরে ভাবা যাবে। নোয়ার এই কথায় দ্বারা আরও অবাক হয়, কেননা এমন পরিস্থিতিতেও নোয়া এখনও বিশ্বাস করে যে শিশুটি একজন সাধারণ মানুষ। ওদিকে আমরা জামালকে দেখি যে আকাশের দিকে একটি ফ্লোয়ার গান ছুড়ে সাহায্যের জন্য সংকেত পাঠানোর চেষ্টা করেন। বনের ভেতরে থাকা বাকিরাও সেটি লক্ষ্য করে। কিছুক্ষণ পর তারা ইঞ্জিন চালু হওয়ার শব্দ শুনতে পায়। এতে সবার মনে আশার সঞ্চার হয়, কিন্তু অল্প সময়ের মধ্যেই ইঞ্জিন আবার বন্ধ হয়ে যায়। খোঁজ নিয়ে দেখা যায় নৌকার প্রপেলারের সঙ্গে একটি ভারী শেকল জড়িয়ে আছে। পাক জামাল সেই শেকল খুলতে এগিয়ে যান, কিন্তু হঠাৎ করে ইঞ্জিনটি আবার চালু হয়ে যায়, আর মুহূর্তের মধ্যে ভয়াবহ দুর্ঘটনায় পাক জামালের করুণ মৃত্যু হয়। নিকি ও লাতি নিজের চোখের সামনে পুরো ঘটনাটি দেখে আতঙ্কিত হয়ে পড়ে। এরপর তারা দেখতে পায় তাদের নৌকার উপর দাঁড়িয়ে আছে রহস্যময় কেউ একজন, কিন্তু কে দাঁড়িয়েছিল তাই স্পষ্টভাবে দেখা যায় না। তবে তাকে থেকে ভয়ে দ্রুত তারা সেখান থেকে পালিয়ে যায়। এদিকে দারা ও নোয়া বনের ভেতরে একটি পুরনো ভবনের সামনে এসে পৌঁছায়, যে ভবনটি গল্পের শুরুতে দেখা গিয়েছিল।
তারা মনে করে হয়তো এই ভবনের ভেতরে তাদের সঙ্গে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলোর কোনো সূত্র লুকিয়ে আছে, তাই সে নোয়াকে সেখানে যাওয়ার প্রস্তাব দেয়। অন্যদিকে পাণ্ডু এখনও সেই রহস্যময় শিশুটির পেছনে ছুটছিল। একসময় মেয়েটি থেমে যায় এবং কান্না করতে করতে তার মাকে ডাকতে থাকে। পাণ্ডু তাকে শান্ত করার চেষ্টা করে এবং আশ্বাস দেয় সে তাকে এই অভিশপ্ত দ্বীপ থেকে নিরাপদে বের করে নিয়ে যাবে। পাণ্ডু যখন ছোট্ট মেয়েটিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, তখন হঠাৎ একটি শেকল এসে তার পায়ে পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যে সে উল্টো হয়ে গাছের ডালে ঝুলে পড়ে। সাথে সাথে নিচে পড়ে গেলে তার পা মুচকে যায়। এরই মধ্যে পাণ্ডু সেই শিশুটিকে দেখতে পায়, যাকে মোটেও কোনো স্বাভাবিক মানুষ মনে হচ্ছিল না। আতঙ্কে সে পালিয়ে যায়। তবে কিছু দূর যাওয়ার পর সে বুঝতে পারে আগের মতোই আবার সেই একই জায়গায় ফিরে এসেছে। টর্চ জ্বালিয়ে চতুর্দিকে ভালো করে দেখতেই মনে হচ্ছিল গাছগুলোর ভেতরে কিছু একটা আছে। সেখানে আলো ফেলতেই সে আবার পালাতে থাকে। এদিকে নোয়াহ দ্বারা পুরনো ভবনটির ভেতরে অনুসন্ধান চালাতে থাকে। সেখানে দ্বারা জানতে পারে ভবনটি একসময় মানসিক রোগীদের আশ্রয় কেন্দ্র ছিল। তখন নোয়া তার বাবার কাছ থেকে শোনা একটি গল্পের কথা শোনায়। তার বাবা বলেছিলেন ইন্দোনেশিয়ায় এখনও অনেক নামহীন দ্বীপ রয়েছে, যেগুলো সরকারি নথিতে পর্যন্ত নিবন্ধিত নয়। এসব দ্বীপ পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহার না করে সংক্রামক রোগে আক্রান্ত মানুষদের বিচ্ছিন্ন করে রাখার স্থান অথবা মানসিক রোগীদের নির্বাসনের জায়গা হিসেবে ব্যবহৃত হতো। সেই সময় মানসিক অসুস্থতাকে সমাজের লজ্জাজনক বিষয় হিসেবে দেখা হতো। অনেক ধনী পরিবার নিজেদের মানসিক অসুস্থ সদস্যদের এমন নির্জন দ্বীপে ফেলে আসত। নোয়ার ধারণা তারা সম্ভবত তেমন একটি দ্বীপে এসে পড়েছে। এরপর তারা সেখানে একটি মানচিত্র খুঁজে পায়, যেখানে তারা জানতে পারে জেনারেটরের কক্ষটি কোথায় আছে এবং নোয়া জেনারেটরের কক্ষে যাওয়ার প্রস্তাব দেয়। তার পরিকল্পনা ছিল বিদ্যুৎ চালু করতে পারলে ভবনের সামনে লাউডস্পিকারের মাধ্যমে পাণ্ডুকে নির্দেশ দেওয়া যাবে। অন্যদিকে নিকিওলাতে সিদ্ধান্ত নেয় তারা বনের ভেতরে প্রবেশ করবে, কেননা তাদের হাতে আর কোনো উপায় ছিল না। হাঁটতে হাঁটতে তারা বনের ভেতরে কারোর পায়ের শব্দ শুনতে পায়, কিন্তু শব্দটি যে পাণ্ডুর তা না জানায় তারা ভয়ে লুকিয়ে পড়ে। এদিকে দারা ও নোয়া অনুসন্ধান করতে করতে একটি ঘরে ঢুকে পড়ে। এ সময় তারা দেখে বিছানার ওপরে কেউ শুয়ে আছে, কিন্তু এমন নির্জন জায়গা, কে এখানে? ভয়ে তারা ধীরে ধীরে এগিয়ে দেখে আসলে সেখানে একটি কোলবালিশ ছিল, কিন্তু তাদের পেছনে। এ সময় তারা অনুভব করে তার পেছনে যেন কেউ আছে। ধীরে ধীরে ঘুরে তাকালে কিছুই দেখতে পায় না, কিন্তু তারা এমন একটি দেয়াল দেখতে পায় যেখানে টাঙানো আছে অনেকগুলো বাচ্চাদের আঁকা ছবি। জানা যায় ছবিগুলো মালার আঁকা। একসময় এটি ছিল মালার বাবার কর্মক্ষেত্র। মালা প্রায় সেখানে বসে ছবি আঁকত। বাচ্চা মেয়েটি ছোট্ট একটি কেচি দিয়ে মনের আনন্দে সেখানে নকশা তৈরি করত, কারণ তার মনে হতো বাবা আর ঘরটি ব্যবহার করতে চান না। কিন্তু তার বাবা এতে খুশি না হয়ে বরং তাকে মারধর করতেন, এমনকি তাকে নিষ্ঠুরভাবে আবার টেনে নিয়ে যায় সেই অন্ধকার ঘরে। কিন্তু হঠাৎ করেই দূর থেকে মালার বাবার চিৎকার শোনা যায়। এরপর দেখা যায় মালার বাবা মারাত্মকভাবে আঘাত পেয়েছেন। সম্ভবত মালার হাতে থাকা সেই কাঁচিটি দিয়ে সে তার বাবাকে আঘাত করেছে, বা এমনও হতে পারে দুর্ঘটনাবশত সে আঘাত পেয়েছে। গল্প আবার বর্তমান সময় ফিরে আসে। দারা ও নোয়া অবশেষে জেনারেটরের কক্ষে পৌঁছে যায়। তারা সেখানে জ্বালানি ভরে জেনারেটর চালু করতে সক্ষম হয়। জেনারেটর চালু হওয়ার সঙ্গে সঙ্গে ভবনের সাউন্ড সিস্টেম ও মিউজিক প্লেয়ার সচল হয়ে যায়। এই শব্দ নিকি, লাতি এবং পাণ্ডুর কানে পৌঁছায়। লুকিয়ে থাকা নিকি ও লাতি তখন বুঝতে পারে সামনে থাকা ব্যক্তিটি আসলে পাণ্ডুই, এবং সিদ্ধান্ত নেয় তিনজন একসঙ্গে সেই পুরনো ভবনের দিকে যাবে। নিকি ও লাতি যখন পাণ্ডুর কাছে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই তারা দেখতে পায় এক রহস্যময় মহিলা সেখানে দাঁড়িয়ে আছে। এটা দেখা মাত্রই নিকি ভয় পেতে থাকে। সে লাতিকে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যেতে চায়। নিকি যুক্তি দেয় যে দিক থেকে শব্দ আসছে সেখানে হয়তো অন্য কেউ আছে, যার কাছ থেকে তারা সাহায্য চাইতে পারে। লাতি বাধ্য হয় নিকির কথা মতো চলতে, যদিও সে পাণ্ডুকে ফেলে যেতে মোটেও রাজি ছিল না, কারণ গোপনে সে পাণ্ডুকে ভালোবাসত। এরই মধ্যে তারা পাণ্ডুর পেছনে সেই রহস্যময় মহিলাকে দেখতে পায়, যাকে তারা সমুদ্রের ধারে দেখেছিল। কিন্তু পাণ্ডু জানতই না তার পেছনে কে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মহিলাটির সামনে আসতে সে ভয়ে নিচে পড়ে যায়। এরপর দ্রুত সেখান থেকে পালাতে থাকে। সে প্রাণপণে বাঁচার চেষ্টা করলেও শেষ পর্যন্ত
আত্মাটি তাকে নির্মমভাবে মেরে ফেলে। অন্যদিকে দারা ও নোয়া ভবনের সিসিটিভি মনিটরে দেখতে পায় নিকি ও লাতি ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে। অবশেষে তারা সবাই একত্রিত হয়। নোয়া নিকিকে জিজ্ঞেস করে সে কেন বনের ভেতরে এসেছিল। এ সময় নিকি জানায় পাক জামাল মারা গেছেন এবং নৌকায় দেখা সেই মহিলার আত্মাটি তাকে হত্যা করেছে। সে আরও বলে পাণ্ডুকে ওই একই আত্মা তাড়া করছিল। লাতি তখন একটি পুরনো ছবির দিকে ইশারা করে দেখায়, যে ছিল সেই মহিলা যার আত্মা পাণ্ডুকে তাড়া করছিল। আর এই সব কিছুর জন্য নিকি নোয়াকে দায়ী করছিল। তার মতে নোয়া যদি সেই অচেনা শিশুকে সাহায্য করতে না যেত তাহলে কেউই বনের ভেতরে ঢুকতো না বা এসব ঘটনার মুখোমুখি হতো না। সে দারাকেও দোষারোপ করে। নিকির ধারণা দারা শুধু নোয়ার সঙ্গে একা সময় কাটানোর জন্যই তার সঙ্গে বনে গিয়েছিল। তারা যখন তর্কে ব্যস্ত হঠাৎ বাইরে থেকে অদ্ভুত একটি শব্দ শুনতে পায়। দরজা খুলতেই তারা স্তব্ধ হয়ে যায়। দরজার সামনে পড়েছিল পাণ্ডুর মৃতদেহ। এই দৃশ্য দেখে সবাই শোকে ভেঙে পড়ে, বিশেষ করে লাতি, কারণ সে জীবিত অবস্থায় কখনোই পাণ্ডুর কাছে নিজের মনের কথা বলতে পারেনি। পাণ্ডু, পাকজামাল এবং দ্বীপ জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য মৃতদেহ, এসব মৃত্যুর পেছনে হয়তো একই শক্তি কাজ করছে। আর সেই শক্তিকে থামানো না গেলে মৃত্যুর মিছিলও থামবে না। সত্য জানার জন্য তারা ভবনের পুরনো সিসিটিভি রেকর্ডিং দেখতে শুরু করে, বিশেষ করে 2013 সালের ফুটেজ। সেখানে দেখা যায় আশ্রয়কেন্দ্রের রোগী ও কর্মীরা আতঙ্কে ভবন থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই বিশৃঙ্খলার মধ্যে এক ডাক্তার নিহত হন, যাকে গল্পের শুরুতে দেখা গিয়েছিল। কিন্তু ফুটেজের সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল অন্য কিছু। রেকর্ডিংয়ে হঠাৎ করে এক বিকৃত ও বিভীষিকাময় সত্তার আবির্ভাব ঘটে, যা দেখে সবাই আতঙ্কে হতবাক হয়ে যায়। এরপর 4 জন মিলে ভবনের আর্কাইভ কক্ষে আরও তথ্য খুঁজতে শুরু করে। অনুসন্ধান করতে করতে তারা অবশেষে সেই রহস্যময় মহিলাটির পরিচয় জানতে পারে। তার নাম ছিল মালাপুত্রী। এ সময় আমরা আবারও একটি অতীতের দৃশ্য দেখতে পাই। সেখানে দেখা যায় মালার মা নিজের হাতে তাকে এই দ্বীপে নিয়ে এসেছিল, কিন্তু মালা জানতো না যে তাকে আসলে নির্বাসনে পাঠানো হচ্ছে। বিদায় দেওয়ার সময় তার মা প্রতিশ্রুতি দিয়েছিলেন একদিন তিনি ফিরে এসে তাকে নিয়ে যাবেন। বর্তমানে আর্কাইভে তারা একটি পুরনো অডিও রেকর্ডিং খুঁজে পায়, যেখানে মালাকে আশ্রয়কেন্দ্রে ভর্তি করার সময়কার কথোপকথন সংরক্ষিত ছিল। সেই রেকর্ডিংয়ে ডক্টর বস মালাকে জিজ্ঞেস করেন সে কিভাবে পারল নিজের বাবাকে হত্যা করতে, কিন্তু উত্তর দেওয়ার বদলে মালা শুধু একটি আঁকার খাতা চায়। এরপরে নথিপত্রে দেখা যায় আশ্রয়কেন্দ্রের অন্য শিশুদের মাঝে মাঝে তাদের পরিবার দেখতে আসতো, এমনকি অনেককে বাড়িতেও নিয়ে যাওয়া হতো। কিন্তু মালার ক্ষেত্রে বিষয়টি ছিল সম্পূর্ণ ভিন্ন। দিনের পর দিন, মাসের পর মাস কেটে গেলেও তার মা আর ফিরে আসেননি। সময়ের সঙ্গে সঙ্গে মালা কিশোরী হয়ে ওঠে, কিন্তু মায়ের জন্য তার অপেক্ষা কখনো শেষ হয়নি। একদিন আশ্রয়কেন্দ্রের একটি শিশু নিজের জন্মদিন বাবা মায়ের সঙ্গে উদযাপন করছিল। সেই দৃশ্য দেখে মালার ভেতরে হিংসা তৈরি হয়। রাগে সে বলে ওঠে, ওদেরও আমার মতো একা থাকা উচিত। এরপর সে শিশুটির উপর আক্রমণ করে বসে। এই ঘটনার কারণে তাকে হাতকড়া পরিয়ে শাস্তি দেওয়া হয়। শৈশবে বাবার কাছ থেকে পাওয়ার নির্যাতন মালার মানসিকতাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। সে বিশ্বাস করতে শুরু করেছিল রাগ দমিয়ে রাখলে তার রোগে পরিণত হয়, তাই ভেতরে থাকা রাগ প্রকাশ করতেই হবে। ডক্টর বয়স তাকে বোঝানোর চেষ্টা করেন এমন আচরণ করলে কেউ তাকে নিতে আসবে না, কিন্তু এই কথাটাই মালার মনে আরও ভয়ঙ্কর একটি ধারণা জন্ম দেয়। সে ভাবতে শুরু করে হয়তো সে মারা গেলে তার মা অবশেষে তাকে দেখতে আসবেন। ভিডিওগুলো দেখে তারা গভীরভাবে আবেগপ্রবণ হয়ে পড়ে। তার নিজের মায়ের কথাও মনে পড়ে যায় এবং বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছা আরও তীব্র হয়ে ওঠে। পরবর্তী ভিডিওতে দেখা যায় মালা একটি অদ্ভুত শপথ করছে, যেখানে সে এমন কিছু করবে যাতে তার মা বাধ্য হয়ে তাকে নিতে আসেন। এমনকি মৃত্যুর পরও কেউ তাকে নিতে পারবে না, শুধুমাত্র তার মায়েরই অধিকার থাকবে তার মরদেহ দাফন করার। এরপর মালাকে একটি বিচ্ছিন্ন কক্ষে বন্দী করা হয়। তখনও তার হাত পা শেকল ও হাত কড়ায় বাঁধা ছিল। দীর্ঘদিনের কষ্ট, একাকিত্ব এবং হতাশায় ক্লান্ত হয়ে পড়েছিল সে। একসময় অসহনীয় যন্ত্রণা উপেক্ষা করে সে জোর করে নিজের হাত কড়া খুলে ফেলে। তারপর সেই শেকল ব্যবহার করেই নিজের গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। এই সব কিছু জানার পর তারা একটি সিদ্ধান্তে পৌঁছায়। তার মতে মালার মা কখনোই তাকে ফিরিয়ে নেয়ার উদ্দেশ্যে এখানে রেখে যায়নি। শুরু থেকে তাকে আবর্জনার মতো অবহেলা করা হয়েছিল। বনের ভেতরে যে শিশুর কান্না আর মাকে ডাকার শব্দ তারা শুনেছে, সেটি আসলে মালার অশান্ত আত্মার আর্তনাদ। তার আত্মা এখনও বিশ্বাস করে একদিন তার মা এসে তাকে নিয়ে যাবে। তারা আরও ধারণা করে মালার মরদেহ এখনও এই দ্বীপেই কোথাও রয়েছে।
তাই তারা যদি সেই মরদেহ খুঁজে বের করে যথাযথ দাফন করতে পারে তাহলে হয়তো মালার আত্মা শান্তি পাবে। আর যদি আত্মা শান্তি পায় তাহলে এই দ্বীপ জুড়ে ছড়িয়ে থাকা ভয়াবহ অভিশাপ এবং মৃত্যুর আতঙ্ক শেষ হয়ে যেতে পারে। এরপরে তারা কাজ ভাগ করে নেয়। দারা ও নোয়া মালার মরদেহ খুঁজতে যায়, আর নিকি ও লাতি একটি কোদাল খুঁজতে বের হয় যেন তারা কবর খুঁড়তে পারে। কিছুক্ষণ পর দারা ও নোয়া ভবনের মর্গে মালার মরদেহ খুঁজে পায়। তারা সিদ্ধান্ত নেয় নিকি ও লাতি কোদাল নিয়ে আসা পর্যন্ত তারা বাইরে অপেক্ষা করবে। এদিকে নিকি ও লাতি অবশ্যই একটি কোদাল খুঁজে পায়, কিন্তু ঠিক তখনই ঘরের দরজা বন্ধ হয়ে যায় এবং লাতি ভেতরে আটকা পড়ে। মুহূর্তের মধ্যেই মালার আত্মা সেখানে উপস্থিত হয়। কোনো সুযোগ না দিয়ে সে লাতিকে হত্যা করে। দরজা খুলে গেলে নিকি ভেতরে ঢুকে দেখে লাতির মাথায় একটি বর্ষার মতো ধারালো অস্ত্রে বিদ্ধ হয়ে আছে। নিজের বন্ধুর এমন মর্মান্তিক পরিণতি দেখে সে হতবাক হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই মালা এসে জোর করে নিকিকে টেনে নিয়ে যায়। অন্যদিকে দারা ও নোয়া লক্ষ্য করে নিকি ও লাতির ফিরতে অনেক দেরি হয়ে যাচ্ছে। তারা আশঙ্কা করে হয়তো কোনো বিপদ ঘটেছে, তাই দুজনে তাদের খুঁজতে ভবনের ভেতরে প্রবেশ করে। সেখানে পৌঁছে তারা লাতির নিথর দেহ দেখতে পায়। এদিকে নিকি বন্দি অবস্থায় পালানোর চেষ্টা করে, কিন্তু রহস্যময়ভাবে সব দরজা বন্ধ হয়ে যায়। সে বারবার চেষ্টা করলেও কোনোভাবে দরজা খুলতে পারে না। ঠিক তখনই মালা আবার তার সামনে হাজির হয় এবং ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকে। এ সময় নিকি ঘরের মধ্যে একটি গ্যাসের সিলিন্ডার দেখতে পায়, আর তখনই সে একটি সাহসী পরিকল্পনা করে। সে ভাবে সে পুরো জায়গাটিতে আগুন লাগিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সে সাহস করে মালার আত্মার সামনে দাঁড়িয়ে বলতে থাকে, যদি মরতে হয় তাহলে তোকে নিয়েই মরব। কিন্তু মুহূর্তের মধ্যেই মালা তাকে আক্রমণ করে। নিকিকে আগুন জ্বালানোর কোনো সুযোগই সে দেয় না। মুহূর্তের মধ্যে নিকির মাথাকে থেতলে মেরে ফেলে সেই আত্মাটি। এদিকে দারা ও নোয়া মালার লাশটি দাফন করার কাজ শেষ করে ফেলে। লাশ কবর দেওয়ার সঙ্গে সঙ্গে গাছে ঝুলে থাকা অসংখ্য মৃতদেহ হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। কিন্তু এতে মালার আত্মা শান্ত হওয়ার বদলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। সে জোর করে নোয়াকে টেনে ভবনের ভেতরে নিয়ে যায়। দারা বাইরে দাঁড়িয়ে অসহায়ভাবে সবকিছু দেখতে থাকে। এ সময় দারা মালাকে বোঝানোর চেষ্টা করে। দারা বলতে থাকে সে মালার কষ্ট ও একাকিত্ব খুব ভালোভাবে বুঝতে পারে। দারা আরও বলে তার মা আর কখনোই তাকে নিতে আসবে না। আসলে তাকে চিরদিনের জন্যই এই দ্বীপে ফেলে রাখা হয়েছিল। এরপর তারা অনুরোধ করে যেন মালা তাদের দ্বীপ ছেড়ে যেতে দেয়, কেননা সে নিজের পরিবারের কাছে ফিরতে চায়, যেমন মালাও সারা জীবন নিজের মায়ের জন্য অপেক্ষা করেছে। তারা কথা বলার সময় মালার আত্মা কিছুটা অন্যমনস্ক হয়ে পড়ে। সেই সুযোগে নোয়ার চোখে পড়ে মেঝেতে পড়ে থাকা নিকির লাইটারটি। দারা তাকে থামানোর চেষ্টা করলেও নোয়া অন্য সিদ্ধান্ত নেয়। সে নিজের জীবন উৎসর্গ করে মালাকে থামানোর পথ বেছে নেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং নোয়া ও মালা দুজনে আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়। পরদিন সকালে উদ্ধারকারীর দল অবশেষে সেই রহস্যময় দ্বীপের সন্ধান পায়। পাকজামাল আগে যে সাহায্যের সংকেত পাঠিয়েছিলেন সেটির সূত্র ধরেই তারা সেখানে পৌঁছাতে সক্ষম হয়। উদ্ধারকর্মীরা দারার 4 বন্ধুর মরদেহ উদ্ধার করে, কিন্তু সৌভাগ্যক্রমে দারা তখনও জীবিত ছিল এবং তাকে উদ্ধার করা সম্ভব হয়। আপনাদেরকে অনুরোধ করছি, যারা বাবা মায়ের কথা অমান্য করে বিভিন্ন কাজ করে থাকেন তারা সহ প্রত্যেকেই সাবধানে থাকবেন, যেন এমন কোনো ঘটনা আপনাদের জীবনকে ধ্বংস না করে। এর কয়েকদিন পর অবশেষে তারা সুস্থ হয়ে ওঠে। সে তার মায়ের প্রতি গভীর ভালোবাসা ও আকুলতার কথা প্রকাশ করে। সে অনুতপ্ত হয়ে স্বীকার করে মায়ের উপদেশ অমান্য করাটা তার বড় ভুল ছিল। মা তাকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে যান, কিন্তু ঘরের দরজা বন্ধ করতে দেখা যায় দরজায় টাঙানো রয়েছে মালার মতো আঁকা ছবিগুলো। এ সময় দারাকে আমরা অদ্ভুতভাবে হাসতে দেখি, আর মালার মতোই সে ছবি আঁকছিল। মনে হচ্ছিল মালার আত্মা যেন দারার শরীরের ভেতরে প্রবেশ করেছে। তাহলে দারা কোথায় গেল?